নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা ছিল এবং সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু এই প্রার্থী তালিকায় ৩টি নাম আমরা লক্ষ্য করলাম: ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা। এই তিনজনই বহিরাগত, যাদের বাংলার সঙ্গে এবং বাঙালির সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, তাদেরকে প্রার্থী করা হয়েছে। যেই তৃণমূল কংগ্রেস বারবার বিজেপিকে বহিরাগত বলে, বিজেপি বহিরাগতদের দল, বিজেপি বাংলা বোঝে না, বিজেপির নেতারা দিল্লির থেকে বাংলাকে নিয়ন্ত্রণ করে, তারা বাংলার সংস্কৃতি বোঝে না, সেই তৃণমূল কংগ্রেস কি করে বহিরাগতদের প্রার্থী করলো বাংলার লোকসভা কেন্দ্রে? এটা নিয়ে আজকে আমরা বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ীর সঙ্গে কথা বলেছিলাম। কি বলেছেন রাজর্ষি বাবু, আপনারা শুনুন। নমস্কার, আমি জাগরণ বাংলা থেকে বলছি, রাজর্ষিদা। নমস্কার। আজকে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলো, কিন্তু আমরা দেখলাম বারবার বিজেপিকে যে বহিরাগত বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। তবে অদ্ভুতভাবে শত্রুঘ্ন সিনহা, যিনি বাংলায় থাকেন না, বাংলার ভাষা বোঝেন না, বাংলার মানুষকে বোঝেন না, তিনি ইউসুফ পাঠান, কীর্তি আজাদের মতো বহিরাগত, যাদের বাংলার সাথে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, তাদেরকে প্রার্থী ঘোষণা করেছে। এই বিষয়ে আপনার কি মতামত? তৃণমূল কংগ্রেস একটা জালি দল, একটা মিথ্যেবাদীদের দল। ওরা, ওদের মুখ একটা, মুখোশ আরেকটা। ওদেরকে যেন তেন প্রকারেণ শুধুমাত্র মানুষকে খেপাতে হবে, ভুল বোঝাতে হবে, বুঝিয়ে নিয়ে ভোটে জিততে হবে। বাংলাকে গুজরাট হতে দেব না। আজকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য থেকে আরম্ভ করে এদের সবার বক্তব্য ছিল বাংলাকে গুজরাট হতে দেব না। কিন্তু যে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে, এই ইউসুফ পাঠান হচ্ছে গুজরাটের ছেলে। মানে গুজরাট থেকে ছেলে নিয়ে এসে প্রার্থী করা যাবে এখানে? তার মানে এদের দ্বিচারিতা কি? কীর্তি আজাদ থেকে আরম্ভ করে শত্রুঘ্ন সিনহা, যাদের দূর দূরান্ত পশ্চিমবঙ্গের তারা বাসিন্দাও নয়, তারা হিন্দি ভাষী হোক, তারা গুজরাটি হোক, তারা মারওয়াড়ি হোক, তারা অন্য কোনো ভাষাভাষীর লোক হোক, কিন্তু যদি রেসিডেন্ট অফ দি পশ্চিমবঙ্গ হতো তাহলে অনেকেরই কিছু বলার থাকতো না। কিন্তু তারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাই নয়, জালিবাজি করার জন্য হয়তো ভোটার কার্ডটা ট্রান্সফার করাবে, কিন্তু কাজ কিছুই করবে না। তার মানে এদেরকে সাংসদ করলে পরে এদেরকে পাওয়া যায় না, এদেরকে পাওয়াও যাবে না কোনোদিন, কারণ এদের ঠিকানায় পশ্চিমবঙ্গে কোথাও নয়। ঠিক যেরকম মুকুল রায়কে কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়ে তৃণমূলে দলবদল করে তাকে কৃষ্ণনগরে আর দেখতেও পাওয়া যায় না। মুকুল রায়ের কোনো অফিস নেই, এমএলএ এর কোনো অফিস নেই, মুকুল রায়ের কোনো পিএ নেই কৃষ্ণনগরে। একটা মানুষ কৃষ্ণনগরে এমএলএ এর সার্টিফিকেট পায় না, কারণ মুকুল রায়কে দেখাই যায় না, পাত্তাও পাওয়া যায় না। তৃণমূলের কোনো ইন্টারেস্টও নেই। জিতে যাওয়ার পরে তৃণমূল ভুলে যায় সেই জায়গাটাকে, কারণ টাকা খেতে হবে আর গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, চাকরি চুরি, সেই তাতে হাত পাকাতে হবে। এর বাইরে আর কিছুই কাজ নেই, এর থেকেই বোঝা যাচ্ছে। আর যে সমস্ত তৃণমূল মুখোশ করে, যে সমস্ত পক্ষী নামক সংগঠনকে দাঁড় করিয়ে দে বাংলা বাঙালি, বাংলা বাঙালি, গুটখা গুটকি গুজিয়া এসব ভাষায় কথা বলে, খোট্টা মেরো, গুজ্জু, লিট্টি চোখা, পানের পিক, থুতু, এই সমস্ত কথা বলে, গুটখা, তারা আজকে কোথায়? তারা কেন প্রতিবাদ করছে না? কোথাও কেন বলছে না? এর আগেও আসানসোলের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছিল, কিন্তু তারপরে আমরা দেখলাম আসানসোলের সাধারণ মানুষ পোস্টার লাগিয়েছিল শত্রুঘ্ন সিনহা নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যায় না। হুম আবার তাকেই প্রার্থী করলো। হুম আপনাদের কি মতামত এই বিষয়ে? বিজেপি কি এবার সেই আসনে জিততে পারবে? বিজেপি অবশ্যই জিততে পারবে, এবং ফেয়ার ইলেকশনস যদি হয়, পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশ তারা যদি, সন্দেশখালীর মা বোনেরা যে কথাটাই বলে দিলেন যে 2011 সালের পর থেকে আমরা ভোট দিতেই পারিনি, অর্থাৎ 2011 সালের পরেও যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে সেখানে অধিকাংশ জায়গায় মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি, তৃণমূল ভোট দিয়ে দিয়েছে। যেটা আমরা বারবার বলেছি যে তৃণমূলের এই বাড়ি বাড়ি যাওয়া, এই দুয়ারে প্রশাসন, দুয়ারে অমুক সরকার, এসব আর কিছুই নয়। বাড়ি বাড়ি গিয়ে তাদের মনোভাব বুঝে ঠিক করবে যে কে বিরোধী পক্ষের আর কে সরকার পক্ষে, ওদের পক্ষে ভোট দেবে। তাই যা সেগুলোকে ভোটার তালিকায় মার্ক করা হবে, করে যেগুলো মনে হবে বিরোধী পক্ষে তাদের ভোটার আইডি কার্ড টেনে নেওয়া হবে, বা তাদেরকে কোন রকম ভাবে ভোট যাতে না দিতে পারে তার ব্যবস্থা করা হবে। আর আমরা কি দেখলাম, এই রিসেন্টলি কিছুদিন আগে দেখলাম একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে,
যে গলাটিতে যে গলাটি বলা হচ্ছে তৃণমূলের একজন সাংসদের, মহুয়া মৈত্রের গলা বলে বলা হচ্ছে, এবং তিনি সেখানে বলছেন যে নিমপাতা দিয়ে দরকার হলে পরে ভোটটা করাবেন। ঠিক যেরকম অনুব্রত গুড় বাতাসা নকুল দানার কথা বলতেন, মহুয়া মৈত্র বলেছেন নিমপাতা দিয়ে ভোটটা করাতে হবে যেখানে প্রয়োজন, প্রশাসনের 100% ব্যাকআপ পাবেন। উনি এমফাসিস করেছেন 100% ব্যাকআপ। তার মানে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারি কর্মচারী যারা গিয়ে ভোট করাবে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের দালালি করবে, মানে কারচুপি করবে, মেশিন বদল করে দেবে, রিজার্ভ মেশিনে ভোট করিয়ে সেটা কাউন্টিং করাবে, কাউন্টিং থেকে লোকজনকে তাড়িয়ে বার করে দেবে, এটাই করবে। পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের কি অবস্থা। এভাবেই আসানসোলে ভোট হয়েছিল উপনির্বাচনে। এবার কি এই ঘটনারই পুনরাবৃত্তি হবে নাকি? 920 কোম্পানি যখন সেন্ট্রাল রিজার্ভ ফোর্স পশ্চিম বাংলায় আসছে, এতদিন ধরে রাস্তাঘাট তাদের চেনানো হচ্ছে, কারণ তাদেরকেও সময় দিতে হবে রাস্তাঘাট পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য। এই সময়টা তখন যারা পাচ্ছে, এবং মানুষ যেভাবে জোট বাঁধছেন, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বলছেন যে এই সরকার এবার যাক, কারণ যারা দেশের স্বাধীনতার আগে যে সংখ্যালঘুরা এই দেশে থেকে গেছিলেন, যারা ওই শেখ মুজিবের খুনিরা নয় বা রোহিঙ্গা নয়, যারা যাননি পার্টিশনের আগে, তাদের জমিও চলে গিয়েছে। মিডিয়ার সামনে এসে তারা বলছেন তাদের জমি চলে গিয়েছে। সব থেকে বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছে মমতা ব্যানার্জির রাজত্বে। তাই সিএনআরসির জুজু দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ভাবতে হবে যে তাদের ঘরের মেয়ে বোনেদেরকে জ্যান্ত পুড়িয়ে মারছে বকটুইতে, দলুয়া খাকিতে, আর তারা যদি এখন দুধেল গাইদের সঙ্গ দিতে চায়, তাহলে সেটা তাদের ভেবে দেখতে হবে। তাদের ছেলে মেয়েদের জান প্রাণ তাদের কাছে বেশি মূল্য, তাদের জমি আর প্রাণ বেশি মূল্যবান, না মমতা ব্যানার্জির জুজু বেশি মূল্যবান? আর একটা প্রশ্ন আমার আছে, দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে প্রথমবার তৃণমূল কংগ্রেস, আজকে দেবাংশু ভট্টাচার্যের নাম ঘোষণা করলো, তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য দাঁড়াবে। এমনটাও শুনছি আমরা যে বিজেপির প্রার্থী হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি। তো যদি সত্যি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে প্রার্থী হন, তাহলে দেবাংশুর সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ফাইটটা কেমন হবে? একটা বাল্যখিল্য ফাইট হবে। কে প্রার্থী হবে বিজেপির সেটা আমরা এখনো জানি না। তবে যাই হোক, মেদিনীপুরের মাটি, অখণ্ড মেদিনীপুরের মাটি, তমলুকের মাটি, ও এমনিও হারবে দেবাংশু, অমনিও হারবে। ওকে বালিকা বাখরা করা হলো, এর বাইরে আর কিছু নয়। ও হাওড়ার ছেলে ছিল, ওকে মেদিনীপুরে তমলুকে পাঠানোর কোনো দরকার ছিল না। ওকে দিতেই পারতো হাওড়া, ওকে শ্রীরামপুর দিতে পারতো, আশেপাশে উলুবিড়িয়া টুলুবিড়িয়া অনেক কিছু ছিল, সেগুলো দিতে পারতো। জেনে শুনে ওকে ছাটা কমিটি করার জন্য ওকে করে দিয়েছে। ধন্যবাদ রাজর্ষিদা। আপনারা শুনলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ীর বক্তব্য। এই বিষয়ে কথা বলার জন্য আমরা বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি এই বিষয়ে কোনো কথা বলতে রাজি নন। তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়াই দেননি। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।